প্রচণ্ড রাগের কারণে আমার অবস্থা খুব খারাপ। বুঝতে পারছি না কোথায় যাব, কি করব। বাড়ির সবাই মিলে আমার সাথে খুব খারাপ কাজ করেছে। শুধু টাকা পয়সার লোভে একটা অন্ধ মানুষের সাথে আমার বিয়ে দিয়েছে। সে এমন একজন মানুষ যে কিছু দেখতেই পেত না, কোথাও একলা যেতেও পারত না। এমন মানুষকে আমার জীবনসাথী বানিয়ে দেওয়া হয়েছে। তাদের এই জিনিসটাতে লাভ হয়েছিল যে তারা তাদের চাহিদা মতো টাকা পয়সা পেয়েছে, কিন্তু আমি কোথায় যেতাম, কোনো রাস্তা নজরে আসছিল না। এইসব ভাবছিলাম, তখনই দরজায় ঠকঠকের আওয়াজ শুনে তাকিয়ে দেখলাম আমার স্বামী তার ছেলে নার্সকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। এই নার্সটি সবসময় আমার স্বামীর সাথে থাকতো। সে আমার স্বামীকে ঘরের মধ্যে বসে ফিরে যেতে যেতে আমাকে বলতে লাগলো, যদি কোনো জিনিসের প্রয়োজন হয় বা কোনো প্রবলেম হয় তাহলে আমাকে আওয়াজ দিয়ে ডেকে নেবেন, আমি পাশের ঘরে আছি। আমি চোখে জল নিয়ে মাথা নাড়িয়ে দিলাম। আমার অন্ধ স্বামী আমাকে ছুঁয়ে দেখতে লাগলো। রাগে একটা তরঙ্গ আমার পুরো শরীরে খিলে গেল। আমি তার হাত ঝট করে পিছনে সরিয়ে দিলাম। তখন তার মুখের উপরে একটা অবাক ভাব ফুটে উঠল। হয়তো সে আমার এরকম ব্যবহারের জন্য প্রস্তুত ছিল না। হয়তো সে এটা ভেবেছিল যে আমি গরিব বাড়ির মেয়ে, যে তার সম্পত্তি দেখে আকর্ষিত হয়ে তাকে বিয়ে করেছি। সে কিভাবে তাকে না করতে পারে। আমি এক মুহূর্তের জন্য তাকে আমার কাছে সহ্য করতে পারছিলাম না। সে আমার সাথে কথা বলতে লাগলো, আমার পছন্দ অপছন্দের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকলো, কিন্তু আমি কিছু শুনতেই চাইছিলাম না। আমার মাথায় তখন এটাই চলছিল যে আমি এই লোকের থেকে কিভাবে নিজের পেছন ছাড়াবো। বারবার আমার চোখের সামনে উমেশের রূপ ভেসে উঠছিল। তখন আমার মাথায় একটা আইডিয়া এলো। আমি তাড়াতাড়ি করে তাকে বললাম যে এত ভারী কাপড়ের কারণে আমার অস্থির লাগছে, আমি কাপড় বদলে আসছি, আপনি ততক্ষণে আরাম করে নিন। তাকে বিছানায় শুয়ে আমি অন্য রুমে গিয়ে কাপড় বদলে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। এখন আমি বুঝতে পারছিলাম না যে আমি ওই চাকরানিকে এখন কোথায় খুঁজব, যে এই বাড়িতে সব সময় থাকে আর যে এখানে আসার সাথে সাথে নিজের অভাব অনটনের লম্বা কাহিনী আমাকে শুনিয়েছিল। এখন আমি ভাবছি ওর অভাবের কেননা আমি আমার নিজের ফায়দার জন্য ব্যবহার করি। আমি সেখান থেকে বেরিয়ে এলাম। সামনেই চৌকিদার ছিল। সে আমাকে দেখে অবাক হয়ে বলল, ম্যাডাম, আপনি এই সময় বাইরে কি করছেন? আপনার কোনো কাজ আছে? আমি তাকে বললাম, আমাকে লক্ষ্মীর সাথে কথা বলতে হবে, ওকে ডেকে দাও তো। তখনই চৌকিদার ঘুম থেকে উঠিয়ে লক্ষ্মীকে ডেকে নিয়ে এলো। আমি ওকে হল রুমে নিয়ে এসে আমার হাতে পড়া একটা দামি সোনার আংটি ওর হাতে দিয়ে দিলাম, যেটা আমার স্বামী আমাকে গায়ে হলুদের সময় গয়নার সঙ্গে পাঠিয়েছিল। আমার ওই আংটিটা খুব পছন্দের ছিল, কিন্তু এখন আমি যা করতে যাচ্ছি তার জন্য আমাকে আমার পছন্দের জিনিসের মায়া ত্যাগ করতে অসুবিধা হচ্ছিল না। আমি লক্ষ্মীকে বললাম যে তোমাকে দিয়ে আমার একটা কাজ আছে, আর যদি তুমি আমার সেই কাজটা ঠিক মতো করে দাও তাহলে তোমাকে এর থেকে বেশি জিনিস দেব। তুমি বলেছিলে যে তোমার মেয়ে অসুস্থ, ওর চিকিৎসার টাকা তোমার নেই। ও অবাক চোখে আমাকে দেখতে লাগলো। আমি ওকে বললাম যে আমি তোমার মেয়ের চিকিৎসাও করিয়ে দেব, আর তোমার সমস্ত দরকারি জিনিসও পূরণ করে দেব। ব্যাস, তোমাকে শুধু আমার এই কাজটা করতে হবে। যখন আমি ওকে আমার কাজের কথা বললাম তখনও হতভম্ব হয়ে গেল। তারপরে নিজের দোকান হাত দিয়ে চেপে ধরলো আর বলতে লাগলো, আমার স্বামী যদি এই কথা জানতে পারে তাহলে কি হবে ম্যাডাম? আমি এরকম কোনোভাবেই করতে পারবো না। কিন্তু আমি ওকে ওর হাত ধরে ঝাঁকি দিয়ে ওকে বললাম, তাহলে আমি তোমার উপরে চুরির অভিযোগ লাগিয়ে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। ও বড় বড় চোখে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি ওর সামনে কোনো রাস্তায় খোলা রাখিনি। ও মাথা নিচু করে আমার কথা মেনে নিল। এরপরে আমি ওকে আমার সাথে আমার ঘরে নিয়ে এসে আমার জায়গায় বিছানায় শুয়ে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। প্রায় 1.5 ঘন্টা পরে ও বেহাল অবস্থায় ঘর থেকে বের হলো। তখন খুশির একটা আভা আমার পুরো শরীরে ছড়িয়ে পড়লো। আমি ওকে ধন্যবাদ দিলাম আর ও মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। লক্ষ্মী গরিব ছিল কিন্তু চরিত্রহীন ছিল না। বাধ্য হয়ে ওকে এই কাজ করতে হয়েছে। আমি যখন ঘরের মধ্যে এলাম তখন আমার স্বামী ঘুমিয়ে পড়েছে। আমিও এক সাইড হয়ে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম। সঠিক সময় আমার মাথা কাজ করছিল, না হলে এই লোককে সহ্য করা আমার পক্ষে মুশকিল ছিল। আমার স্বামী আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলতো, আমার খুব খেয়াল রাখতো আর আমাকে খুব ভালোবাসতো। কিন্তু ওকে দেখলে আমার পুরো শরীরে অনুভব ঘিম ঘিম করতো।
আমার তো এখন নিজের বাবা মায়ের সাথে কথা বলারও ইচ্ছা করতো না। যা কিছু তারা আমার সাথে করেছে, তারপরে তাদের বাড়িতে যেতে ইচ্ছাই হতো না। হঠাৎ একদিন মা নিজে এসে আমাকে জড়িয়ে ধরল আর দুঃখ করে বলতে লাগলো যে, তুই এতদিনে একবার দেখা করার জন্য গেলি না। মায়ের কথা শুনে আমার হৃদয়ের ভিতরে একটু নরম হয়েছিল। তখনই আমার স্বামী বলতে লাগলো, তুমি কিছুদিন গিয়ে থেকে এসো, তোমার ভালো লাগবে। এরপরে আমি মায়ের সাথে বাবার বাড়িতে এলাম। পরের দিন আমার উমেশের সাথে দেখা হয়ে গেল। ওকে দেখে আমার পুরো ভালোবাসা জেগে উঠল। ও করুণ চোখে আমার দিকে দেখল, তারপরে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সেই সময় ও ছাদে ঘুড়ি ওড়ানোর কাজে ব্যস্ত ছিল। অনেকদিন ধরে আমি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু নিজের উপরে কন্ট্রোল করতে পারছিলাম না। এরপরে আমি হৃদয়ের টানে বাধ্য হয়ে ওর সাথে সামনাসামনি বসে কথা বললাম। আর ওর কথা শুনে আমার মনে হলো যে ও খুব দুঃখী, কিন্তু ওর থেকে তো বেশি দুঃখী আমি ছিলাম। ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথায় একটা জঘন্য খেল উকি মারল। আর আমি মনে মনে ভাবতে লাগলাম যে এই খেলাটাকে কিভাবে খেলা যায়। বাড়িতে আসার পর আমি এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলাম। সেই চাকরানী নিজের অসহায়ত্বের কারণে আমার কথা মানতে বাধ্য। ওর দিক থেকে তো আমার কোনো সমস্যা ছিল না, কারণ ও এই কথা কাউকে বলতে পারবে না। এদিকে রবি নামে আমার স্বামীর এক চামচা ছিল। সে তার মালিকের খুব বিশ্বস্ত। সে সমস্ত কথাই আমার স্বামীকে বলতো। ওকে রাস্তা থেকে হটানোর জন্য আমি একটা প্ল্যান বানালাম। মাঝরাতে ওকে ফোনে এটা বলে ঘরে ডাক যে আমার স্বামীর শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে। ওর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে এসে পড়ল। তখন আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিলাম। আমার স্বামীও ধরপড় করে ঘুম থেকে উঠে আমাকে কান্নার কারণ জিজ্ঞেস করলো। তখন আমি তাকে বললাম, তোমার সিকিউরিটি রবি আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে। রবি এটা শুনে হতভম্ব হয়ে গেল। ও নিজের সাফাই দেওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু আমার স্বামী সেটাই শুনলো যেটা আমি তাকে বলেছি। তারপরে সে রবিকে চাকরি থেকে বের করে দিল। রবি নিজেকে নিরপরাধ প্রমাণ করার অনেক চেষ্টা করলো, কিন্তু ও কোনোভাবে সফল হতে পারল না। এরপরে প্ল্যান অনুযায়ী আমি আমার স্বামীকে বললাম যে আমার দূর সম্পর্কের একটা দাদা আছে, সে চাকরির খোঁজ করছে, সে খুব ভালো, তোমার সাথে থেকে তোমার খেয়াল রাখতে পারবে। এটা শুনে আমার স্বামী বলল, তুমি যখন বলছো তাহলে ভালোই হবে, তোমার থেকে বেশি আমার ভালো আর কেই চাইবে। তার কথা শুনে এক মুহূর্তের জন্য আমি লজ্জায় পড়ে গেলাম। সে আমাকে নিয়ে কি ভাবছে আর আমি তার সাথে কি করছি। তারপর আমি উমেশকে আমাদের বাড়িতে ডেকে ওকে রবির জায়গায় কাজ দিলাম। আর আমার কারণে ও এখানে কাজ করতে রাজি হয়ে গেল। এমনিতেও এই বাড়িতে এত বড় ছিল যে ও এখানে আরামে থাকতে পারবে। ওর কোনো জিনিসেরই অভাব অনুভব হবে না। আর এভাবে আমরা দুজন দুজনের কাছে থাকারও সুযোগ পাচ্ছি। তাই আমরা দুজনেই খুব খুশি। এখন আমি নির্ভুলভাবে খেলা করছিলাম। আমি চাকরানিকে আমার ঘরে ডেকে ঢুকিয়ে দিতাম আর নিজে উমেশের ঘরে চলে যেতাম। এখন সবকিছু আমার ইচ্ছা অনুযায়ী হচ্ছিল। হঠাৎ একদিন আমার স্বামী বলতে লাগলো যে কাজের কারণে 1 মাসের জন্য আমাকে দেশের বাইরে যেতে হবে। এটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। যদি ও দেশের বাইরেই যায় তাহলে তো উমেশকে ও সাথে নিয়ে যাবে। এখন আমি উমেশকে ছাড়া কিভাবে থাকবো? কথায় কথায় আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, তুমি তোমার সাথে কাকে নিয়ে যাবে? তোমার খেয়াল রাখার জন্য কারো তো তোমার সাথে যাওয়া দরকার। ও বলতে লাগলো যে আমার সাথে আমার এক বন্ধু যাচ্ছে, ও আমার খেয়াল রাখবে। আমার স্বামীর কথা শুনে আমার হৃদয় শান্তিতে ভরে গেল। তারপরে 2 দিন পরে আমার স্বামী দেশের বাইরে চলে গেল। এই 1 মাস স্বামীর টাকায় আমি উমেশের সাথে আনন্দের সাথে কাটালাম। পুরো এরিয়াতে যেখানে আমার যাওয়ার ইচ্ছা হতো সেখানেই আমরা দুজনেই ঘুরতে যেতাম। আর আমরা দুজনে শুধু ঘুরিনি, খুব এনজয়ও করেছি। এখন আমরা জীবন ভরপুর আনন্দের সাথে কাটাচ্ছি। আমরা দুজনেই খুব খুশি। আমরা দুজনে দিনরাত একে অপরের রাত রঙিন করতাম। এতদিনে আমার আত্মা কিছুটা শান্তি পেয়েছিল। উমেশ আর আমি একে অপরের সাথে সমস্ত আনন্দ উপভোগ করতাম। যে কাজটা আমাকে আমার স্বামীর সাথে করতে হতো সেটা আমি আমার প্রেমিকের সাথে করছিলাম। আমাদের প্রতিটা মুহূর্ত রঙিনভাবে কাটছিল। আমাদেরকে থামানোর বা দেখার মতো কেউই ছিল না। যার ফলে আমি আর উমেশ নির্ভয়ে নিজের রুমে যা ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা করছিলাম। 1 মাস পরে যখন আমার স্বামী বিদেশ থেকে বাড়ি এলো, তখন ওকে আগের থেকে আলাদা মনে হচ্ছিল। সে আমার সাথে নর্মালভাবে কথা বলছিল, কিন্তু তবুও তার কথা বলার ধরন আলাদা হয়ে গেছে। আগের থেকে স্বাস্থ্যও ভালো বলে মনে হচ্ছিল।
ওর মুখে একটা সিরিয়াস ভাব ফুটে উঠেছিল। যখন রাত হলো তখন প্রতিদিনের মতো আমি চাকরানিকে নিজের ঘরে ডেকে নিলাম আর নিচে উমেশের ঘরে চলে গেলাম। ওর ঘরে যাওয়ার কিছু সময় পরে হঠাৎ করে জোরে দরজা খুলে গেল আর ঘরের লাইট অন হয়ে গেল। যখন আমি পিছনে ফিরলাম তখন দেখলাম আমার স্বামী তো। জন্মের পর থেকে আমি বাড়িতে খুব অভাব দেখেছি। সারা জীবন আমি সমস্ত জিনিসের অভাব অনুভব করতে করতেই কাটিয়ে দিয়েছি। বাড়িতে মা বাবা ছাড়াও আমরা 3 ভাই বোন ছিলাম। আমি ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড়। বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আমার উপর ছিল। অন্যান্য ভাই বোনেরা ছোট হওয়ার কারণে সমস্ত কাজ আমাকেই করতে হতো। তারপর বেশিরভাগ সময় মা আমার উপরে রেগে থাকতেন, কারণ তিনি আমাকে কিছু কাজের উপর খুব বেশি বিরক্ত হতেন। তিনি আমার বান্ধবীদের বাড়িতে যাওয়া আসা আর বেশিরভাগ সময় ছাদে কাটানো, অন্যান্য আরও অনেক ব্যাপারে বকাঝোকা করতে থাকতেন। কিন্তু আমি মায়ের কথায় এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বাইরে বের করে দিতাম। আমার মাঝে মাঝে মনে হতো যে মা আমাদের ভাই বোনদের একদমই ভালোবাসেন না। তিনি শুধু আমাদেরকে জন্ম দিয়ে দুনিয়াতে নিয়ে আসার দায়িত্বই পালন করছেন। আমি এরকম শুধু ভাবতেই পারতাম, কিন্তু মায়ের সামনে বলতে পারতাম না, কেননা তিনি চপ্পল খুলে মারতে দেরি করতেন না। বাড়িতে ইনকাম করার মতো শুধু বাবাই ছিলেন। ভাই এখনো ছোট, ইনকাম করতে পারতো না। এই কারণে বেশিরভাগ সময় বাড়িতে শুধু ডাল ভাতই রান্না হতো। কখনো কখনো তো না খেয়ে থাকার মতো পরিস্থিতি এসে যেত বাড়িতে। ভালো খাবার হয়তো মাসে 1-8 বার কপালে জুটত। উমেশ আমার জীবনে ঝড়ের মতো এসেছিল। ওরা কিছুদিন আগে অন্য পাড়া থেকে এসে আমাদের পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে সেটেল হয়েছে। ওরা আমাদের থেকেও গরিব। আমাদের একটা সুবিধা ছিল যে আমাদের বাড়ি কাঁচা হলেও নিজেদের, কিন্তু ওদের তো নিজেদের বাড়িও ছিল না। উমেশের কোনো কাজ ছিল না। ও সারাদিন বন্ধুদের সাথে এদিক ওদিকে ঘুরে ফিরে কাটিয়ে দিত। আমরা দুজনে একে অপরকে ভালোবাসতাম। আমরা বিয়ে করতে চাইতাম, কিন্তু যখন উমেশ আমার জন্য সম্বন্ধ পাঠালো তখন মা বাবা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিলেন আর বললেন যে ছেলের চাল চলনের ঠিক নেই, আর না তো সে কোনো কাজ করে। এমন নিষ্কর্মা ছেলের সাথে কোনো মতেই মেয়ের বিয়ে দেব না। এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিলে মেয়ে প্রতি 2-3 দিন পর পর কাঁদতে কাঁদতে বাবার বাড়িতে আসবে। মায়ের কথা একদিক থেকে ঠিকই ছিল, কিন্তু তবুও আমি নিজের সিদ্ধান্ত থেকে পিছনে সরতে রাজি হলাম না। এই সময়ে বাবা মা না জানি নিজেদের মধ্যে আস্তে আস্তে কি বিষয়ে কথা বলতে থাকতেন। আমার মনে হতো যেন তারা আমার ব্যাপারে কোনো খিচুড়ি পাকাচ্ছে, কিন্তু আমি এটা জানতাম যে তারা আমার মর্জির বাইরে কিছুই করতে পারবে না, কেননা তারা জানতেন যে আমি খুব জেদি টাইপের মেয়ে। এরপরে একদিন মা আমাকে বলতে লাগলেন যে বাবা আমার সম্বন্ধ তার বসের সাথে ঠিক করে দিয়েছে। এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। এটা কিভাবে হতে পারে? তোমরা আমার মত না জেনে আমার সম্বন্ধ কিভাবে ঠিক করতে পারলে? তোমরা জানো যে আমি কাউকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। মা আমার কথা শুনে নিজের কপাল চাপড়াতে লাগলেন আর বলতে লাগলেন, ওই নিষ্কর্মা যে দিনে 10 টাকাও ইনকাম করতে পারে না, ও তোকে খাওয়াবে কি? ও তোর শখ আহ্লাদ কিভাবে পূরণ করবে? মায়ের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। এখন বাবা যেহেতু এই সম্বন্ধের জন্য হ্যাঁ বলে দিয়েছে, তখন আমি তার সামনে গিয়ে কিভাবে না করব? মায়ের চেয়ে আমি বাবাকে খুব বেশি ভয় পেতাম, আর তার সামনে তো আমি এরকম কথা বলার কথা ভাবতেও পারতাম না। বাবার হার্টের প্রবলেম ছিল। গত বছর থেকে তার প্রেশারও বেড়ে গেছিল। তিনি যখন আমার সম্বন্ধ তার বসের সাথে ঠিক করেন, তখন তার বস অনেক টাকা দিয়ে তার চিকিৎসায় সাহায্য করে, যেটা আমি পরে আন্দাজ করতে পারি। যখন বিয়ের আগে আমার জন্য দামি দামি গয়না আর অনেক কাপড় এলো, তখন এসব দেখে সময়ের জন্য আমিও নিজের মন পরিবর্তন করে নিয়েছিলাম আর বিয়ের জন্য তৈরি হতে লাগলাম। কিন্তু যখন আমার মা বিয়ের দিন ভয়ে ভয়ে আমাকে এটা বললেন যে আমার স্বামী অন্ধ, সে দেখতে পায় না, এটা শুনে আমি এক ঝটকায় মাথা উঠিয়ে তাকে বলেছিলাম, মা, তোমরা আমার জীবন শেষ করে দিয়েছো। তোমরা কি ভেবে একটা অন্ধ লোকের সাথে আমার বিয়ে দিচ্ছ? আমার চোখ মুখের অবস্থা দেখে মা ঘাবড়ে গেলেন আর বলতে লাগলেন, আরে তাতে কি হয়েছে? ছেলে খুব বড় লোক, টাকা পয়সার কোনো অভাব নেই, ওখানে তুই মহারানী হয়ে থাকবি। আর তোর বাবা বলেছিল যে ওর চিকিৎসা সম্ভব। কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে ওর চোখ নষ্ট হয়ে গেছে, আর এটা হতেও পারে যে অপারেশন করিয়ে নিলে ওর চোখ ঠিক হয়ে যাবে। তুই এসব নিয়ে চিন্তা কেন করছিস? মায়ের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কিন্তু আমার মনের ভিতরে ওই লোকটার জন্য অসম্ভব ঘৃণা তৈরি হয়ে গেল, আর এই ঘৃণাই আমাকে অবাধ্য করে দেয়। আর এই ঘৃণার আগুনে আমি অপরাধের দিকে ঢুকে পড়লাম।
এ নিজে পঙ্গু হওয়ার পরেও টাকার জোরে আমাকে কিনে নিয়েছে আর আমাকে আমার ভালোবাসা মানুষের কাছ থেকে দূরে করে দিয়েছে। আমি আমার হৃদয়ে অসম্ভব ঘৃণা আর রাগ নিয়ে তার বাড়িতে এলাম। ওকে আমার সামনে দেখেও ওর জন্য আমার হৃদয় ঘৃণায় একটু কম হয়নি, বরং আমি ওর দুর্বলতা সুযোগ ওঠানোর ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করে দিলাম। তারপর আমি নিজের লক্ষ্যে পৌঁছে গেলাম। একদিক থেকে তো আমি এই বাড়িতে খুশিতেই ছিলাম, কারণ এখন তো আমাকে তার উপস্থিতি সহ্যও করতে হচ্ছে না। আর অন্যদিকে আমার প্রেমিক সব সময় আমার সঙ্গে আছে, আর আমার টাকা পয়সারও কোনো অভাব ছিল না। সমস্ত রকমের সুযোগ সুবিধা পাচ্ছিলাম। এখন আমরা দুজন সমস্ত দুনিয়া থেকে আলাদা হয়ে একে অপরের মধ্যে বিলীন হয়েছিলাম। তখনই হঠাৎ ঘরে লাইট অন হওয়াতে আমরা দুজনে ঘাবড়িয়ে উঠে পড়ি। আমার স্বামী দরজার সামনে দাঁড়িয়ে, সে একদম সামনের দিকে তাকিয়েছিল। এক মুহূর্তের জন্য তাকে সামনে দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, কিন্তু তারপর তার অন্ধ হওয়ার কথা মনে করে স্বস্তির শ্বাস নিলাম। অনেকক্ষণ অবধি সে সেখানেই দাঁড়িয়ে রইল, কিন্তু আমি আর উমেশ তাকে অবজ্ঞা করে একে অপরকে ভালোবাসতে লাগলাম। কিছুক্ষণ পরে আমার স্বামী দরজা বন্ধ করে চলে গেল। নিজের স্বামীর এই দুর্বলতা আমার জন্য খুবই লাভজনক প্রমাণিত হয়েছিল। পরের দিন যখন আমি নাস্তা করার জন্য টেবিলে এলাম, তখন এটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল যে আমার স্বামী সামনের টেবিলে বসে চোখের উপরে চশমা লাগিয়ে হাতে একটা নিউজ পেপার নিয়ে পড়ায় ব্যস্ত। আমি আর উমেশ হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকালাম। এসব কি? তখনই আমার স্বামী আমার উপরে গভীর নজর দিয়ে বলতে লাগলো, আমি তোমাকে একটা খুশির খবর শোনাতে ভুলে গেছি যে আমি বিদেশে আমার চোখের অপারেশন করানোর জন্য গিয়েছিলাম। এখন আমার চোখ ঠিক হয়ে গেছে। তার এই কথা শুনে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল। কেননা এর মানে হলো যে রাতে যা কিছু হয়েছিল তিনি তার সব কিছু দেখে নিয়েছে। তার সামনে আমার সত্যিটা খুলে গেছে। আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে ভাঙা হৃদয়ে আমাকে বলতে লাগলো যে আমি তোমার উপরে সম্পূর্ণ বিশ্বাস করেছিলাম, তোমাকে সত্যিকারে ভালোবেসেছিলাম। যখন তুমি রবির উপরে অভিযোগ তুললে তখনই আমি চমকে উঠেছিলাম। তারপরে অফিসে গিয়ে আমি রবিকে আমার অফিসে ডাকলাম। ওকে এই ব্যাপারে জিজ্ঞেস, সে সংকোচের সাথে আমাকে বলল যে তুমি মিথ্যা কথা বলছো আর ওর উপরে মিথ্যা অভিযোগ লাগাচ্ছ। তখন আমার মধ্যে তোমাকে নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। তখনও জানতাম না তোমার উদ্দেশ্য কি, তাই তোমার সত্যিটা কারো মুখ থেকে নয় নিজেই জানতে চাইতাম। আর আমি এটাও জানতাম না যে রবি সত্যি না মিথ্যে বলছে। তাই আমি সত্যিটা জানার জন্য বিদেশে গিয়ে নিজের অপারেশন করে বাড়িতে আসি। এরপরে যখন তুমি চাকরানিকে আমার ঘরে পাঠালে তখন আমি হতবাক হয়ে গেলাম। চাকরানিও তোমার মতোই আমাকে অন্ধ ভাবছিল, কিন্তু যখন আমি ওকে সবকিছু জিজ্ঞেস করলাম তখন ও প্রথমে ভয় পেয়ে গেল, তারপরে কান্না করতে করতে বলল যে আমি যা কিছু করেছি বাধ্য হয়ে করেছি। তার কথা শুনে রাগে একটা তরঙ্গ আমার সারা শরীরে খেলে গেল। এরপরে আমি নিজের সন্দেহ দূর করার জন্য ওই ঘরে এলাম। ঘরে ঢুকে দেখি তুমি অমিশের সাথে নিজের তৃষ্ণা মেটাচ্ছ। আমি তখনই বুঝে গেলাম তুমি এসব কেন করছো। এরপরে আমার স্বামী আমার হাতে একটা খাকি রঙের খাম ধরিয়ে দিলে আর বলতে লাগলো, এতে তোমার ডিভোর্সের কাগজ আছে। আমি তোমাকে আমার বন্ধন থেকে স্বাধীন করে দিয়েছি। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকালাম। সে তো আমাকে ক্ষমা চাওয়ারও সুযোগও না দিয়ে নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিল। এরপরে সে আর একটা ফাইল আমার হাতে ধরিয়ে দিল আর বলতে লাগলো, একটা ছোট ফ্ল্যাট আমি তোমার জন্য আগেই কিনে ফেলেছিলাম। যেহেতু তোমাকে গিফট দেওয়ার জন্য কিনেছি, তাই আমি এটা তোমাকে দিয়ে দিচ্ছি। এখন তোমরা যা ইচ্ছা এই ফ্ল্যাটের সাথে করো। আর তোমাকে শুভকামনা, ইচ্ছা মতো স্বাধীনভাবে নিজের জীবন কাটানোর জন্য। আমি আর উমেশ ধীর পায়ে সেখান থেকে বেরিয়ে এলাম। এটা সত্যি যে সে আমার নামে এই ফ্ল্যাট দিয়ে দিয়েছিল, আর আগে থেকেই আমার ব্যাগে ভালোই পরিমাণে টাকাও ছিল। তারপরও ফিরে আসার সময় আমি আমার জামা কাপড় আর সমস্ত গয়নাও নিয়ে এসেছিলাম, যেটা অনেক দিন পর্যন্ত আমাদের দুজনের প্রয়োজন পূরণ করার জন্য অনেক। আমরা দুজনে এই ফ্ল্যাটে এসে থাকতে শুরু করলাম। 1 মাস পরে আমি উমেশের উপর জোর দেওয়া শুরু করলাম যে আমাকে বিয়ে করে নাও। তখনও আমাকে বিয়ে করে নিল। এখন সারাদিন ও বাড়িতেই থাকতো। এর ফলে বসে বসে খেয়ে আমাদের কাছে টাকা এবং গয়না শেষ হতে লাগলো। এখন আমি খুব টেনশনে থাকতে লাগলাম। সকাল সন্ধ্যা আমি ওকে বলতাম যে কোনো কাজ খোঁজো, এইভাবে কতদিন বাড়িতে পড়ে থাকবে। যখনই আমি ওকে এই কথা বলতাম তখনও আমাকে সুন্দরভাবে এড়িয়ে যেত। কিন্তু এখন আমার সহ্য ক্ষমতা জবাব দিতে লাগলো। এখন আমি রেগে ওকে এ কথা বলতে থাকতাম। এই কারণেই এখন ও আমার উপরে হাত ওঠানো শুরু করে দিয়েছে।
আমি যখন ওকে ইনকাম করার কথা বলতাম, ও তখনই আমার উপরে রেগে যেত। ও পুরো একটা অলস মানুষ। ওর কাজ করার কোনো ইচ্ছাই ছিল না। মায়ের কথা একদমই সত্যি ছিল। ও শুধু শুয়ে বসে দিন কাটাতে চাইতো। উমেশ খুব সুন্দর সুন্দর কথা বলতে পারত। এর বাইরে ওর কোনো ভালো গুণ নেই। কিন্তু আফসোস, আমি ওর এই গুণের উপরেই একসময় পাগল ছিলাম। আর ওর কথায় পাগল হয়ে নিজের এত সুন্দর সংসার নষ্ট করে ফেলেছি। বাবা মা আমার উপরে প্রচণ্ড অসন্তুষ্ট ছিলেন। তারা আমার মুখ দেখতেও রাজি ছিলেন না। আর একদিকে আমি দুঃখে কষ্টে দিন কাটাচ্ছিলাম। পড়াশুনো শুধুমাত্র 12 ক্লাস অবধি করেছি। কোনো ভালো জায়গায় চাকরিও পেলাম না। তাই আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতে শুরু করি। সকাল থেকে সন্ধ্যা অবধি ফ্যাক্টরিতে কাজ করে যখন কাজ থেকে বাড়িতে ফিরতাম, তখন দেখতাম আমার স্বামী বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখতে ব্যস্ত। ওকে দেখে আমার শরীরে আগুন লেগে যেত। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আবার বাড়ির কাজে ব্যস্ত হয়ে যেতাম। বারবার আমার চোখে জল চলে আসতো। আর সেই সুবর্ণ দিনগুলির কথা মনে পড়তো, যা আমি আমার পুরনো স্বামীর বাড়িতে কাটিয়েছিলাম। এখন তো আমার এমন দিন এলো যে আমি নিজের অপরাধের কারণে এই কষ্ট আর অপমান নিয়ে দিন কাটানোতে বাধ্য হলাম। বাবার বাড়িতে গেলে মা বাবা দুজনেই আমাকে দেখে মুখ ফিরিয়ে নিত। আমি চোখে জল নিয়ে সেখান থেকে ফিরে আসতাম। আমি সংসার আর চাকরি যাতা করে ফিরছি। এখন আমি প্রতি মুহূর্তে পস্তাবো। যদি আমি সেই সময় মায়ের কথা মেনে নিতাম, আর কিছুটা ধৈর্য ধরে নিজের স্বামীকে সম্মান আর ভালোবাসা দিতাম, তাহলে আমাকে কখনোই এই দিন দেখতে হতো না। মা আমাকে বলেও ছিল যে অপারেশনের পরে ও ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তাকে ঘৃণার কারণে পাগল হয়ে গেছিলাম। যদি একটু ধৈর্য ধরতাম, তাহলে আজকে আমি ওর সাথে ওর বাড়িতে সুখে জীবন কাটাতে পারতাম। এখন তো তার চোখও ঠিক হয়ে গেছে। মা সত্যি বলতো যে তুই সবসময় খুব তাড়াহুড়ো করিস। আর এই তাড়াহুড়োর কারণে আমি কোথা থেকে কোথায় পৌঁছে গেলাম। এখন আমাকে উমেশের সাথে এভাবেই থাকতে হবে, কেননা এটা আমার নিজের কর্মফল। উমেশ জানতো আমার ফিরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন আমি কোথাও যেতে পারবো না। এই কারণে ও ফ্ল্যাটে আরাম করতে থাকতো। আর আমি সারাদিন ফ্যাক্টরিতে কাজ করে বাড়িতে ফিরে বাড়িতে চুলা জ্বালতাম। আমার মতো মেয়েদের সাথে এরকমই হয়। আমি ঠিক না ভুল বললাম? কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।